হ্যালো স্টুডেন্টস, আমরা আগে তিনটে ভিডিওতে বায়োসাভার সূত্রে সম্বন্ধে এবং তার কিছু প্রয়োগ আলোচনা করেছিলাম। আমি লাস্ট ভিডিওতে মানে ভিডিও নম্বর 3 তে আমি তোমাদের বৃত্তাকার পরিবাহী এটা আলোচনা হয়ে গেছে, তবু একটা জিনিস আমাদের শিখিয়ে দেওয়া ভালো হবে। এই বৃত্তাকার পরিবাহী কেন্দ্রে আমরা চৌম্বক ক্ষেত্র বের করেছিলাম, তার এক্সপ্রেশন আমাদের বেরিয়েছিল মিউ নট আই বাই 2r, এরকম একটা এক্সপ্রেশন বেরিয়েছিল। আর পাক সংখ্যা n হলে তা n দিয়ে মাল্টিপ্লাই করা হয়েছিল। এবার আমি তোমাদের একটা কমন পদ্ধতি বলি, যেটা তোমরা যে কোনো রাশিমালার ক্ষেত্রে করতে পারো। চৌম্বক ক্ষেত্রে শুধুমাত্র বৃত্তাকার পরিবাহী নয়, সে লং স্ট্রেট কারেন্ট ক্যারিং কন্ডাক্টর মানে দীর্ঘ যে পরিবাহী তার ক্ষেত্রেও করতে পারো। সেটা হচ্ছে যখনই তোমাদের কোনো অঙ্ক কিংবা অ্যাপ্লিকেশনে যদি বলা হয় যে এই চৌম্বক ক্ষেত্রের মান সিজিএস পদ্ধতিতে বের করতে হবে, তখন তার চৌম্বক ক্ষেত্র নেই, তখন আমাদের বলতে হবে চৌম্বক প্রবল। তখন মনে রাখবে তখন এক্সপ্রেশনটা লিখতে হবে এইচ দিয়ে, মানে বি এর জায়গায় এইচ বসিয়ে দেবে। আর বাকি যা এক্সপ্রেশন থাকবে সেখানে মিউ নট এর জায়গায় 4 পাই বসিয়ে দেবে, আর কোনো রকম চেঞ্জ করতে হবে না। এইটুকু করলেই তোমার এক্সপ্রেশন চলে আসবে। যেরকম এই উদাহরণে বলি, মিউ নট ছিল, তার জায়গায় লিখবো তাহলে কত 4 পাই i বাই 2r। অনেক বইতে স্মল i ইউজ করা হয়েছে, সেটা কোনো ফ্যাক্টর না। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি 2 পাই i বাই r। তাহলে এই যে ফর্মুলাটা থাকলো, এটা সিজিএস পদ্ধতিতে চৌম্বক প্রাবল্যের মান। তাহলে মাথায় রাখবে, যখন এক্সপ্রেশনকে সিজিএস এ কনভার্ট করতে বলবে তখন d এর জায়গায় h এবং মিউ 0 এর জায়গায় 4 পাই বসাতে হবে। এইটুকু মনে রাখলেই হবে। এখানে আরেকটা কথা বলছি, এই যে বৃত্তাকার পরিবাহীটা রয়েছে, এইটাকে যদি একটা বৃত্তচাপে কনভার্ট করা হয়, সাপোজ এরকম, এটা তোমরা আগেও পড়েছো, আমি আগের ভিডিও সেকেন্ড ভিডিওতে প্রবাবলি আলোচনা করেছিলাম। ধরো এইরকম একটা, এইটা সেই বৃত্তচাপ। এইবার এই যে পরিবাহীটা রয়েছে, এখানে কারেন্ট ঢুকছে, এইখানে কারেন্টটা বেরিয়ে যাচ্ছে, এইটা হচ্ছে সেই কেন্দ্র কিংবা সেন্টার। সাপোজ এই পরিস্থিতিতে এই যে আই কারেন্ট ঢুকছে, আই কারেন্ট বেরিয়ে যাচ্ছে, এই রকম যে বৃত্তাংশের একটা বৃত্তচাপের যে অংশ হয়ে আছে, এইখানে যদি কেন্দ্রে কোণ থিটা সৃষ্টি হয়, তখন এই এক্সপ্রেশন যেটা আমাদের রয়েছে, সে বি এর বলো কি এইচ এর বলো, যা ছিল তাই থাকবে। অঙ্ক করার সময় খুব কাজে লাগবে, শুধুমাত্র একটা থিটা বাই 2 পাই চলে আসবে এই কোণ সৃষ্টি হওয়ার জন্য। যেরকম আমরা করি না s r থিটা, তখন ক্লাস 10 করতে ত্রিকোণমিতিতে, ঠিক একই ভাবে এটাকে করতে হবে। তো এটা মনের মধ্যে রাখবে, যাতে করে তোমরা ক্যালকুলেশনে কোনো রকম সমস্যা না হয়, যে পরীক্ষাই হোক না কেন। এই ভিডিওতে যেটা আমরা আলোচনা করবো এবারে, সেটা হচ্ছে বায়োসাভার সূত্রের যে প্রয়োগগুলো আমরা করেছি, দীর্ঘজীবী পরিবাহী তারের বিভিন্ন কেস কিংবা জেনারেল, তারপরে আমরা এই বৃত্তাকার পরিবাহী কেন্দ্রে আজকে যেটা আমরা এই ভিডিওতে আলোচনা করবো, সেটা হচ্ছে বৃত্তাকার পরিবাহী কেন্দ্রে নয়, অক্ষ বরাবর কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান কত হবে। এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এইটা আমরা একটু ভালো করে আলোচনা করব। তো শুরু করা যাক। বৃত্তাকার একটা পরিবাহী, সাপোজ এইটা, যা ব্যাসার্ধ আমি ধরলাম r, এইটা সেন্টার যেরকম আগে ছিল। আমরা অক্ষ বরাবর দুটো বিন্দু কল্পনা করে রাখছি, একটা এইখানে p আর একটা এখানে p'। এটা ক্যালকুলেশন আনছি না, পরে একটা আলোচনাতে কাজে লাগবে, যাতে করে একবারই ডায়াগ্রামটা ড্র করে দুটো কাজ করতে পারি, তাই এঁকে রাখলাম। তোমরা পরীক্ষাতে শুধু এটা করলেই হবে। সাপোজ অক্ষ বরাবর এই বিন্দুটা হচ্ছে, এই বিন্দুটা হচ্ছে, তাহলে আমরা যে কোনো বিন্দুর জন্য বের করতে পারি। নরমালি আমরা এর জন্য বের করি, এবার বের করব। তাহলে যে ডেল্টা এলটা আমার প্রয়োজন আগের ক্যালকুলেশনে ছিল, একটা ক্ষুদ্রাংশ পরিবাহী, তাহলে পরিধি বরাবর সাপোজ এই বিন্দুতে আর তার অপোজিট এই বিন্দুতে একটা ক্ষুদ্র ডেল্টা এল নেওয়া হলো। এখানে একটা ডেল্টা এল, এখানে একটা ডেল্টা এল নেওয়া হলো। এই ডেল্টা এল যে লিখলাম, ডেল্টা এল, এই ডেল্টা এল যেটা লিখেছি, এই ডেল্টা এল এ আমরা কি করব না, এখান থেকে এই বিন্দুকে আমরা জয়েন করব। তোমরা স্কেল নিয়ে করবে, জয়েন করা হলো।
স্বাভাবিকভাবে এখানে হোক এখানে একটা কোণ সৃষ্টি হচ্ছে, আমি উপরেরটাই ক্যালকুলেশনে ধরবো, এটা নিচেরটা রাখছি না। এর মধ্যে স্বাভাবিক একটা কারেন্ট আই যাবে, যেরকম আগেও পড়েছো। এই ও থেকে পি যে দূরত্ব, তার এক্স অক্ষ বরাবর যেহেতু রয়েছে, এটা এর নাম দিলাম আমি এক্স, আর এই দুটো বিন্দুর নাম দিলাম সি এবং ডি। এই সি থেকে পি এই দূরত্বটাকে আমরা নাম দিচ্ছি ইউ। এটা কোনো জরুরি না, তুমি যা খুশি নাম দিতে পারো, ওয়াই জেড যা খুশি দিতে পারো। এইবারে যে কারেন্ট আই যাচ্ছে, ইউ থাকছে, সবই হলো। এইবারে এই যে ডেল্টা এল রয়েছে এখানে, এই ডেল্টা এল এবং সিপি এর মধ্যে কোণ কত? না, যদি আমরা একটু মাইনুটলি ভাবি, এই যে ক্ষুদ্র ডেল্টা এল রয়েছে, এটা ছোট্ট ডেল্টা এল, তার সঙ্গে সিপি, যদি একটা ক্ষুদ্র ডেল্টা এল এখানে যে সিপি যেটা থাকছে, এরা কিন্তু কিভাবে থাকে না সব সময় লম্ব বরাবর থাকে। তার মানে যদি এরকম হয় তাহলে একটা এরকম ব্যাপার থাকে, ঠিক আছে? তার মানে আমাদের যে ক্যালকুলেশন বলো কিংবা গণনা বলো, সেখানে মূল ব্যাপার কি দাঁড়াবে, যে এই ডেল্টা এল এবং এই ডেল্টা এল, যেটা আমার সূত্রতে থাকতো dv = মনে করে রাখো i ডেল্টা এল sin থিটা বাই r স্কয়ার, সেই sin থিটা কিন্তু sin 91 হয়ে যাবে। এইবারে একটা প্রশ্ন, কি প্রশ্ন না, এইখানে ডেল্টা এল এর জন্য যে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হবে তার নাম যদি আমি ডেল্টা বি দিই কিংবা ডিবি দিই, তার অভিমুখ কি হবে? না, অভিমুখ জানার জন্য যে নিয়মটা আমরা বেশি লাগাই সেটা হচ্ছে ম্যাক্সওয়েলের কর্কস্ক্রু রুল। তাহলে এই ডেল্টা এল এর জন্য এই বিন্দুতে কত হবে? না, অভিমুখ ম্যাক্সওয়েলের কর্কস্ক্রু রুল যদি লাগানো হয়, এটার জন্য বলো কি এটার জন্য বলো, অভিমুখ কিন্তু এইরকম হবে। যদি এটা হয় তাহলে বুঝতেই পারছো, যেরকম আমরা উপাংশ বিভাজন করি, তোমরা স্কেলে করবে, তার ডায়াগ্রামটা একদম পারফেক্ট থাকবে। তাহলে বুঝতেই পারছো এই বরাবর এর জন্য একটা ডেল্টা বি sin থিটা, আবার এর জন্য একটা ডেল্টা বি sin থিটা। তার মানে দুটো ডেল্টা বি sin থিটা একই দিকে আছে, মানে যোগ হয়ে যাচ্ছে। আর এদিকে কি থাকবে? ডেল্টা বি cos থিটা, আর এদিকেও থাকবে ডেল্টা বি cos থিটা। দেখতেই পাচ্ছ এই উপাংশ আর এই উপাংশ চৌম্বক ক্ষেত্রে পরস্পর বিপরীতমুখী, তার মানে এরা পরস্পর পরস্পরকে প্রতিনিধিত্ব করবে। আর এই ডেল্টা বি sin থিটা দুটো একই অভিমুখে, তার মানে এই ডেল্টা বি sin থিটা পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে যাবে। তার মানে আমাদের যেটা নজর রাখতে হবে সেটা এদের উপরেই রাখতে হবে। এইবার প্রশ্ন, তাহলে এই বরাবর আমরা যে লব্ধিটা পাচ্ছি যে চৌম্বক ক্ষেত্র এই ডেল্টা এল এর জন্য, তাহলে যখন আমরা বের করব এই ডেল্টা বি টা যেটা বের করছিলাম, সেটা অ্যাকচুয়ালি ডেল্টা বি নয়, সেটা ডেল্টা বি sin থিটা, কারণ এটাই দিকে থাকছে। আমাদের প্রয়োজন কাকে? না টোটাল চৌম্বক ক্ষেত্র এই পুরো পরিবাহী তারের জন্য কোন বিন্দুতে? না পি বিন্দুতে, এই যে বিন্দু পি বিন্দুতে। এবারে প্রশ্ন হচ্ছে, এই যে পি বিন্দুতে আমরা বের করছি, এইখানে ডেল্টা বি sin থিটা পরস্পর যোগ হয়েছে, আমি বলতে পারি বি হচ্ছে ক্যাপিটাল সিগমা, মানে সামেশন ওভার ডেল বি sin থিটা। এইবারে এই ডেল বি এর মধ্যে কি কি আছে? না মিউ নট বাই 4 পাই আছে, স্বাভাবিক। তো ডেল বি মানে এটাই হবে, এটা যদি ডেল বি হয় তাহলে কত লিখতে পারি আমি? মিউ নট বাই 4 পাই আই ডেল্টা এল sin থিটা। এই থিটা মানে এই থিটা নয়, কিন্তু আমি নামটার জন্য চেঞ্জ করে রাখবো, আলফা মানে এদের মধ্যবর্তী কোণ ডেল্টা এল আর সিপি এর মধ্যবর্তী কোণ বাই যে ডিসটেন্সটা কত? সি থেকে পি মানে সিপি স্কয়ার। তাহলে এটা যদি এখানে বসানো হয় তাহলে কত আসবে? আই, আমি সামেশন লিখতে হবে, আই ডেল্টা এল, আইটাকে বাইরে আনতে পারি কারণ ধ্রুবক, sin আলফা মানে sin 90 বাই সিপি স্কয়ার ইনটু sin থিটা। দেখো লক্ষ্য করে এইখানে মিউ নট আই বাই 4 পাই ধ্রুবক, সেটা বাইরে চলে আসছে, ভেতরে থাকছে ডেল্টা এল, sin আর লিখছি না কারণ sin 90 1 হয়ে যাচ্ছে। এবারে থাকছে সিপি স্কয়ার, সিপি স্কয়ারের মান হচ্ছে ইউ স্কয়ার, sin থিটা, sin থিটার মান আমরা এখান থেকে ইজিলি বের করতে পারবো কত? r বাই
x। এইখানে এই যে r/x থাকছে, এখানে যে u থাকছে, u এর মানও কিন্তু আমরা সমকোণী ত্রিভুজ থেকে বের করতে পারি। যে OCP যে সমকোণী ত্রিভুজ রয়েছে সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি u হচ্ছে r² + x²। তাহলে এখানে যখন আমরা বসাবো এই এক্সপ্রেশনটাকে, তখন আমরা স্বাভাবিকভাবে এখানে লিখতে পারবো কত, μ0I/4π। যেহেতু আমরা সাম করছি, সাম করা মানে এই ডেল্টা এটা মিলে কি দেবে, সামেশন করার পর l দেবে, তার মানে বুঝতেই পারছো l সমান কত হবে, 2πr হবে। তাহলে আমরা কি লিখতে পারি এখানে, 2πr, আর এইখানে একটা r ছিল থাকছে, আর কি থাকবে, r² + x² টু দি পাওয়ার 3/2। আমরা এই যে এক্সপ্রেশনটা বের করছি এখন, যে উপরে একটা r² থাকছে আর নিচে যে r² + x² টু দি পাওয়ার 3/2 থাকছে, এইবারে যদি আমরা একটু সিম্পলিফিকেশন করি তাহলে কত আসবে, μ0I/2π, এখানে 4π বাই 2 r² + x² টু দি পাওয়ার 3/2। দেখবে তোমাদের বইতে একদম সেম টু সেম এক্সপ্রেশন রয়েছে, r² + x² টু দি পাওয়ার 3/2। এবার ধরো এরকম একটা পরিবাহী না থেকে যদি একটা কুণ্ডলী দেওয়া হয়, একটা কয়েল দেওয়া হয়, তো সেখানে পাক সংখ্যা থাকবে কিছু একটা। তো সেই পাক সংখ্যা যদি সাপোজ আমি n ধরি, তাহলে আমরা লিখতে পারি b = μ0ni/2 r² x² টু দি পাওয়ার 3/2। এইখানে একটা কথা রয়েছে, আমরা আজকে আলোচনা যখন শুরু করেছিলাম তখন আমি বলেছিলাম যে বৃত্তাকার পরিবাহীর কেন্দ্রে এই মানটা হয়, যেটা আমরা ক্যালকুলেশনে দেখেছি। তাহলে এটাও তো সেই বৃত্তাকার পরিবাহী, তাহলে কেন্দ্রে মানে এই x নেই, x টা তখন এখান থেকে সরে 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 এখানে পৌঁছে যাবে। তাহলে x কত হবে না, x 0 হবে। তাহলে এখানে যদি x 0 বসানো হয়, অথবা আমি যদি এখানেই বসাই, তাহলে কি পাবো না, b μ0I/2, আর এখানে থাকছে r² আর q। তাহলে এখানে কি পাবো, μ0I/2r। দেখো this expression and this expression totally same, তার মানে আমরা এই ক্যালকুলেশন থেকেও আগের ক্যালকুলেশনটা ফিরে পাই। তাহলে প্রমাণটা ভালো করে রাখতে হবে। এইখানে আরেকটা কথা যেটা বলার রয়েছে সেটা হচ্ছে, যদি সিজিএস ফরম্যাটে আনতে হয় তাহলে আমাদের কাজ করতে হবে, b এর জায়গায় h লিখবে, μ0 এর জায়গায় 4π লিখবে, তাহলে 4π ni/2, তাহলে এখান থেকে একটা 2 কাটবে, আর নিচে যা ছিল উপরে যা ছিল অ্যাজ ইট ইজ থাকবে। এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো, বইতে করা আছে, কিচ্ছু নেই, শুধু 2টা কেটে দেবে, নেক্সট লাইনে হয়ে যাবে, এটা বাদ যাবে 2π। আশা করি তোমরা প্রমাণটা বুঝতে পেরেছো, কোনটা কি এগুলো সব লিখতে হবে। শুধু এই ম্যাথমেটিক্যাল প্রশ্ন পরীক্ষা করলে কিন্তু এইচএসএ তো নাম্বার পাবেই না, আর এন্ট্রান্সে তো এক্সপ্রেশন ইউজ করতে হয়, অসুবিধা নেই, কিন্তু তোমাদের একদম লিখে কোনটা কি উপাংশ বিভাজন ওগুলো লিখতে হবে, লিখে তারপরে প্রমাণটা করতে হবে, ঠিক আছে। এইবারে মানে যা যা বোঝানো হলো সেগুলো তোমাদের কিন্তু ইন শর্ট কিংবা জিস্ট আকারে কিন্তু পরীক্ষা লিখতে হবে, তোমরা 3 মার্কসে প্রুফ পেতে পারো। এইখানে আমাদের যে আলোচনা আমাদের করতে হবে, এই বৃত্তাকার পরিবাহী এই যে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হলো, এর বৈশিষ্ট্য কি না, এর বৈশিষ্ট্য দেখো। প্রথম হচ্ছে চৌম্বক ক্ষেত্রের দিক, লক্ষ্য করে দেখো এই P বিন্দুতে যখন আমরা C এর জন্য বের করছি কিংবা D এর জন্য বের করি, ব্যাপারটা তো একই। এইখানে যে চৌম্বক ক্ষেত্রের যে অভিমুখটা সেটা কিন্তু বহির্মুখী। যদি আমরা P' বিন্দুকে নিয়ে যদি ক্যালকুলেশন করতাম, তখন কিন্তু চৌম্বক ক্ষেত্রের অভিমুখ হচ্ছে কিন্তু অন্তর্মুখী, তার মানে ডিরেকশন সেম নয় বোথ সাইডের জন্য, এটা মাথায় রাখবে। দ্বিতীয় হচ্ছে এই চৌম্বক ক্ষেত্রের মান, তোমরা দেখো এখানে লক্ষ্য করে H কিংবা B, আমি চৌম্বক প্রবলতা বা চৌম্বক ক্ষেত্র দুটো একসঙ্গেই বলছি, আমরা এটাই অবশ্য ফোকাস আমাদের। B এর সঙ্গে x এর যে ভ্যারিয়েশন, যত x এর মান বৃদ্ধি পাবে তত কিন্তু B এর মান কমে কমে যাচ্ছে। তার মানে কি সেন্টারের মান সবচেয়ে বেশি, যদি আমি গ্রাফও প্লট করি, যদি এই বরাবর B আর এই বরাবর যদি আমি x ধরি, মানে ডিসটেন্স আর কি, তাহলে সেন্টার মানে এখানে x 0 যেটা আমরা এখনই করলাম, তখন কি কত থাকছে না, তখন B থাকছে μ0। আমি যদি নরমাল একটা বৃত্তাকার পরিবাহীর জন্য করি তাহলে কত
এখানে দেখতে পাচ্ছি কিউ, তার মানে আমরা সেন্টারে এইটা পেলাম মিউ নট আই বাই 2r। তাহলে দেখো এই যে এই মানটাই কিন্তু সর্বোচ্চ, তার মানে গ্রাফটা কিন্তু সিমেট্রিক্যাল ওয়েতে একটু বেঁকে গেছে, তাহলে গ্রাফটা হবে কিন্তু সিমেট্রিক্যাল ওয়েতে এরকম হবে। তার মানে কি সেন্টারেই সর্বোচ্চ, তারপরে দুধারে কিন্তু সিমেট্রিক্যালি মান কিন্তু কমে কমে যাচ্ছে। এইটার জন্য কোন তড়িৎযন্ত্র তৈরির ক্ষেত্রে এটা কিন্তু একটা বিশাল বড় সমস্যা, কারণ হচ্ছে চৌম্বক ক্ষেত্রের মান একেবারে সুষম থাকছে না। এই জন্য কিন্তু একটা কুণ্ডলী কিংবা একটা এরকম পরিবাহী ব্যবহার করে কিন্তু মানে এরকম বৃত্তাকার পরিবাহী ব্যবহার করে যন্ত্র তৈরি করা কিন্তু খুব সমস্যা রয়েছে টেকনিক্যাল দিক থেকেও। এই জন্য কি করা হয় না, এই জন্য হেলমোজের ডাবল কয়েল ইউজ করা হয়। তোমার নামটা মনে রাখবে, হেলমোজ সায়েন্টিস্ট হেলমোজের নাম অনুসারে হেলমোজ ডাবল কয়েল। এই হেলমোজ ডাবল কয়েল নাম থেকে বুঝতে পারছো দুটো কুণ্ডলী থাকে, ঠিক আছে। এবার কেমন সেটা ব্যবস্থা না, ধরো এটা একটা কুণ্ডলী যার ব্যাসার্ধ সাপোজ r, একই ভাবে একই মাপে আরেকটা কুণ্ডলী রয়েছে, সেটাও সাপোজ r, আর এই যে ডিসটেন্সটা সেটাও r। তাহলে দেখো দুটো কুণ্ডলীর জন্য যখন আমরা করছি তখন কি হবে না, যে গ্রাফটা কেমন হবে না, এর জন্য যেরকম আসবে গ্রাফটা একই ভাবে সেম গ্রাফটা আরেকটা কুণ্ডলীর জন্য পাবো এরকম। যদি আমি এটা কয়েল 1 কয়েল 2 বলি, আর যেরকম প্রবাহমাত্রা যাচ্ছিল কিন্তু প্রবাহমাত্রা একই দিকেই থাকছে, যেরকম আমাদের মানে করা হয় এরকম। ধরো প্রবাহমাত্রা এখান থেকে ঢুকলো, এখান থেকে বেরোচ্ছে, তো একই রকম সেন্স থাকছে। তাহলে এইদিকে যদি এটা v1 যদি v2 বলি একই রকমই হবে, আর এই বরাবর যদি x বলি এটা এই চৌম্বক ক্ষেত্র দ্বিতীয় চৌম্বক ক্ষেত্র একই রকমই হবে। এতে সুবিধা হচ্ছে কি দেখো, এই দুটো রিজিয়নের মধ্যে মানে এখানকার টপ থেকে টপে কিছুটা অঞ্চলে একটু চৌম্বক ক্ষেত্র সুষম থাকে, যেখানে এখন সেট করছে, তার মানে সুষম চৌম্বক ক্ষেত্র আমরা কিছুটা অঞ্চল জুড়ে পাই, তখন সেটাকে আমরা ডাবল কয়েল কিংবা হেলমোজের ডাবল কয়েলের মূল নীতি কিন্তু এটাই, যেখানে আমরা কিছুটা অঞ্চল জুড়ে কিন্তু সুষম চৌম্বক ক্ষেত্র কিন্তু পেয়ে থাকি। তার জন্য যন্ত্রতে সরাসরি একটা কয়েল ব্যবহার না করে দুটো কয়েল ব্যবহার করা কিন্তু এই জন্য বেশি গুরুত্বপূর্ণ। আর সিজিএস এর কনভার্সন তোমরা মনে রাখবে, তোমাদের বইতে এরপরে সিজিএস এর কনভার্সন নিয়ে আলোচনা রয়েছে, সেটা আমি আগে আলোচনা করে নিয়েছি। এবারে যেটা আমাদের আলোচনা রয়েছে সেটা হচ্ছে কিভাবে আমরা নতুন একটা জিনিস, সেটা হচ্ছে লাইন ইন্টিগ্রাল কিংবা পাথ ইন্টিগ্রাল, সেইটা একটু ভালো করে শেখার দরকার রয়েছে। এখানেই আমাদের বায়োসাভার্ট লর অ্যাপ্লিকেশন শেষ হচ্ছে। এবারে যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে পথ সমাকল কিংবা রেখা সমাকল, কিংবা সেখান থেকে কিভাবে আমাদের নতুন একটা সূত্র, সেটা হচ্ছে অ্যাম্পিয়ারের সার্কিটাল ল, সেটা আসছে। এবার দেখো পথ সমাকল যেটা বলা হয়, আমরা বলি যাকে বাংলায় যাকে আমরা বলছি পথ সমাকল, যেটাকে আমরা রেখা সমাকল বলি। এগুলোকে ইংলিশে বলি আমরা পাথ ইন্টিগ্রাল এন্ড লাইন ইন্টিগ্রাল। দেখো এইটা একটু জানতে হবে, ইন্টিগ্রেশন তো আছে, কি জিনিস এখানে না, ব্যাপারটা হচ্ছে এরকম যে এই পথ সমাকল রেখা সমাকল বুঝতে গেলে সবচেয়ে প্রথমে একটা ক্ষুদ্র, একটু বড় করেই আনছি যাতে করে তোমাদের বুঝতে অসুবিধা না হয়। ধরো এইটা হচ্ছে ডেল্টা এল, এই ডেল্টা এল মানে এইটা যতটুকু ডেল্টা এল এর মানও ততটুকু। এবারে এই ক্ষেত্রে তাহলে ডেল্টা এল এর যে অভিমুখ, সাপোজ ভেক্টর, যেহেতু আমরা যেরকম সরল বলি আমরা ভেক্টর, সাপোজ এইটা ডেল্টা এল ভেক্টর, তোমরা ডিএল ও বলতে পারো, কলেজে বইগুলোতে ডিএলই রয়েছে। তো ডেল্টা এল ডিএল একই ব্যাপার, ক্ষুদ্র একটা অংশ, একটা রেখাংশ, ক্ষুদ্র রেখাংশ, একটা ডেল্টা এল রয়েছে। সাপোজ একটা ভেক্টর এর সাপেক্ষে a বলে একটা ভেক্টর, সে অ্যাঙ্গেল করে আছে থিটা। তাহলে এই ক্ষেত্রে পথ সমাকল যেটা হচ্ছে, যেটা স্কেলার প্রোডাক্ট, যেটা আমরা ভেক্টরে পড়েছিলাম ক্লাস 11 এ, এইটাকে ডট করলে কত আসবে না a ডেল l
cos থিটা। এইটাই হচ্ছে এর পদ সমাকলন, শুধুমাত্র সমাকলনটা করতে হবে, মানে এটা তো সমাকলন করার পর ফল পাওয়া যাবে এইটা। সাপোজ এই জিনিসটা যদি আমরা রেখাংশের জন্য করা হলো, একই রকম আমরা যদি একটা পদ বরাবর করি, কারণ আমাদের নামের মধ্যে আছে দেখো পাথ ইন্টিগ্রাল, মানে পদ সমাকলন। সাপোজ এই পাথটা এই বিন্দুতে, এই নাম দিলে অসুবিধা রয়েছে, একটা ভেক্টর ধরা আছে, তাহলে পি বিন্দু থেকে কিউ বিন্দু অবধি একটা রাস্তা, সে যেরকমই রাস্তা হতে পারে, সে সোজা বা বাঁকা যেরকমই রাস্তা হোক, আমরা বক্রপথই ধরছি, ঠিক আছে। এইখানে সাপোজ আমি একটা ক্ষুদ্র ডেল্টা এল এখানে কল্পনা করলাম, তাহলে স্বাভাবিকভাবে তার একটা ডেল্টা এল এই বরাবর থাকছে, আর এখানে একটা ভেক্টর সাপোজ এ। তাহলে এই ডেল্টা এল এখানে স্পর্শক আমি জানি, তাহলে এর মধ্যবর্তী কোণ একটা কত থাকবে না থিটা থাকবে। তাহলে এই বরাবর উপাংশ কত এর, না যদি উপাংশ দিয়ে বুঝতে হয় তাহলে সেটা কত a cos থিটা। যদি সেভাবে বুঝতে না চাও আগের মতই হবে, কেমন a ডেল্টা a সমান a ডেল্টা a cos থিটা। এইখানে একটা কথা বলি, যেটা আগেরটা আমরা করলাম ডট করে এটা পাওয়া গেছিল, তো যেহেতু আমরা a এবং ডেল্টা এর কোনো মান এখন জানি না, ওই জন্য সমাকলন চিহ্ন কিন্তু অ্যাজ ইট ইজ বজায় থাকবে, ঠিক আছে। এটা মনে রাখবে, এটা একটা কারেকশন। আবার বলছি, যেহেতু সমাকলন করা হয়নি ওই জন্য সমাকলন চিহ্নটা এখনো থাকবে। তাহলে a ডট ডেল্টা এল ইকুয়ালস টু যে a ডেল্টা এল cos থিটা, তাহলে এর ইন্টিগ্রেশন যখন আমরা করব, যেহেতু এর একটা স্টার্টিং পয়েন্ট এন্ডিং পয়েন্ট রয়েছে, এটা তো অসীম না, ওই জন্য যে বিন্দু থেকে শুরু হয়েছে সেটা লিখতে হবে, যে বিন্দুতে শেষ সেটা আবার লিখতে হবে। তাহলে p থেকে q এটা আমরা লিখে ফেললাম। এরকম অনেকগুলো করে 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 করলে পুরো পথের সমাকলনটা পাওয়া যাবে। যেহেতু এটা পথ বরাবর একটা বের করা হচ্ছে, এই জন্যকে পথ সমাকলন বলা হয়। লাইন ইন্টিগ্রাল কেন না, একটা রেখা কিংবা সে বক্ররেখা সরলরেখা যেরকমই হোক, রেখা বরাবর করা হচ্ছে, তাহলে এই পথ সমাকলনকে আমরা আবার রেখা সমাকলন বলে থাকি। তাহলে তোমরা এটা মাথায় রাখবে। নেক্সট যেটা আমরা জানবো, সাপোজ অনেক সময় একটা কথা বলা হয় ক্লোজড, এই ক্ষেত্রে ক্লোজ ইন্টিগ্রাল। ক্লোজ ইন্টিগ্রাল হচ্ছে, আবার শুধু ক্লোজ বলাটাও ভুল হবে, ক্লোজ লাইন অর পাথ ইন্টিগ্রাল। বাংলায় আমরা বলি বদ্ধ পথ সমাকলন কিংবা বদ্ধ রেখা সমাকলন। কেন না, সাপোজ কোনো একটা এরকম পথ আছে, এটা হয়তো স্টার্টিং পয়েন্ট তার p, এবারে সে ঘুরে পুরো ঘুরে 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 এখানে আবার এসে পৌঁছাবে। তাহলে ভেবে রাখো এই পথে কিংবা এই পথ বরাবর তার যে সমাকলনটা আমি করছি, তার স্টার্টিং পয়েন্ট আর এন্ডিং পয়েন্ট কিন্তু সেম। তার মানে এটা একটা বদ্ধ লুপের মতো তৈরি করছে, এই জন্য নাম হচ্ছে বদ্ধ পথ সমাকলন। তাহলে মনে রাখবে, এই যে স্টার্টিং পয়েন্ট এবং এন্ডিং পয়েন্ট যদি সেম হয়ে থাকে তাহলে সেটা হচ্ছে বদ্ধ পথ। দেখো দুটো প্রান্ত আলাদা, যদি এটাকে আমি কানেক্ট করে এটা করতাম তাহলে কিন্তু এটা বদ্ধ পথ সমাকলন হবে। তাহলে এটার ক্ষেত্রে কি করব না, একই জিনিসই লিখবো আমরা যেরকম আমরা লিখে এসেছি, শুধুমাত্র এর মাঝে এরকম একটা চিহ্ন দেওয়া হবে। তাহলে মনে রাখবে, এরকম কোন চিহ্ন থাকা মানে বুঝে নিতে হবে সেটা হচ্ছে বদ্ধ পথ সমাকলন। তার মানে ক্লোজ, একে ইংলিশে আমরা বলি ক্লোজ ইন্টিগ্রাল অফ a। কি রকম ক্লোজ ইন্টিগ্রাল? ক্লোজ পাথ অর লাইন ইন্টিগ্রাল। তাহলে কি এরকম লিখবো আমরা a cos থিটা dl। এখানে দেখবে c বলে একটা লেখা থাকে, c মানে হচ্ছে ক্লোজ, মানে বদ্ধ। এটা বদ্ধ বোঝানোর জন্য, আর কিছু ব্যাপার নেই। যে অনেকে ভাবছে যে এটা সার্কেলের জন্য সার্কেল বলে, নয়, এটা ক্লোজ বোঝানোর জন্য। সে জরুরি নয় যে বৃত্ত দেখতে হবে, সে যেরকমই দেখতে হোক না কেন বদ্ধ হলেই হবে। এইটা যে আমরা শিখলাম, এর কি বাস্তবে প্রয়োগ আমরা পড়েছি এখন অবধি? হ্যাঁ, ক্লাস 11 পড়েছি। কোথায় পড়েছি না, যখন আমরা কৃতকার্য বের করতাম w, তখন মনে করে দেখো আমরা f.ds কিংবা dr কিংবা dl ও লিখতে পারি। তাহলে যদি আমি একটা কোন পথ বরাবর বের করি p থেকে e q অবধি, আর যদি সেটা বদ্ধ পথ, তাহলে কেমন হবে? f cos থিটা dl p থেকে q। এই যে f cos থিটা dl আমরা পাচ্ছি, তাহলে এখান থেকে বুঝতেই পারছো এই যে কৃতকার্যটা পাওয়া যাচ্ছে একটা নির্দিষ্ট পথ কিংবা একটা নির্দিষ্ট রেখা বরাবর। তার মানে এরকম আরো অনেক উদাহরণ রয়েছে আমাদের ফিজিক্সে, কিন্তু আমি সহজ একটা উদাহরণ বললাম যেটা ক্লাস 11 তোমরা পড়েছো। এটাও কিন্তু ডট প্রোডাক্টের উদাহরণ, আবার এটা লাইন ইন্টিগ্রাল এবং পাথ ইন্টিগ্রালের উদাহরণ। এগুলো কেন শিখলাম আমরা? এগুলো শেখার পিছনে আমাদের যেটা উদ্দেশ্য ছিল সেইটা আমরা পূরণ করব। আমাদের
আমাদের উদ্দেশ্য হচ্ছে অ্যাম্পিয়ারের সার্কিটাল ল পড়া। অ্যাম্পিয়ার সার্কিটাল ল, অ্যাম্পিয়ার সার্কিটাল লকে বাংলায় বলা হয় অ্যাম্পিয়ারের পরিপথের সূত্র, কিংবা যেটা বেশি আমি ইউজ করি সেটা হচ্ছে অ্যাম্পিয়ারের বদ্ধপথের সূত্র। কারণ আমি ক্লোজ পাথ বারবার বলছিলাম, ওই জন্য একটা বদ্ধপথ কথাটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট। এবার এই সূত্র কি বলে না, সূত্র বলছে কোন বদ্ধপথে কিংবা কোন বদ্ধপথ দ্বারা যে পরিমাণ প্রবাহমাত্রা পরিবেষ্টিত হয়ে আছে, মানে তার দখলে আছে কিংবা তার মধ্যে রয়েছে, এবারে সেই পরিবাহীর জন্য যে পরিমাণ আমি চৌম্বক ক্ষেত্র ক্যালকুলেশনে বের করতে চাইছি, সেই চৌম্বক ক্ষেত্রের মান সেই বদ্ধপথ দ্বারা পরিবেষ্টিত তড়িৎ প্রবাহমাত্রা আর শূন্য মাধ্যমে যে চৌম্বক ভেদ্যতা, সেটা গুণ করলে যা পাওয়া যাবে সেইটা কিন্তু সেই পথ সমাকলনের সমান হবে। তার মানে সোজা কথায় যদি বলা হয় তাহলে চৌম্বক ক্ষেত্রের পথ সমাকল কিংবা রেখা সমাকল নেব, সেই সমাকলের মান সেই বদ্ধ লুপ দ্বারা পরিবেষ্টিত প্রবাহমাত্রা ইনটু সেই শূন্য মাধ্যমে চৌম্বক ভেদ্যতা গুণের সঙ্গে সমান হবে। আমি স্টেটমেন্টটা পড়ে দিচ্ছি, যেটা পরীক্ষায় লিখতে হবে। চৌম্বক ক্ষেত্রে যে কোনো বদ্ধপথ বরাবর চৌম্বক ক্ষেত্র ভেক্টরটি পথ সমাকলনের মান ওই বদ্ধপথ দ্বারা পরিবেষ্টিত তড়িৎ প্রবাহ এবং শূন্য স্থানে চৌম্বক ভেদ্যতার গুণফলের সমান। তাহলে একদম সহজভাবে বলি, চৌম্বক ক্ষেত্র ভেক্টর মানে কোন? বি। তাহলে বি এর পথ সমাকল কিংবা রেখা সমাকল কোথায় না বদ্ধপথ বরাবর, তাহলে আমরা চাইলে সিও লিখতে পারি। তাহলে বি ডট ডিএল ইকুয়ালস টু, তাহলে এটা হয়ে গেল পথ সমাকল কার? চৌম্বক ক্ষেত্রের। তাহলে সূত্রটা আমি কি বলেছিলাম? চৌম্বক ক্ষেত্র ভেক্টর মানে বি, তার পথ সমাকল কিংবা রেখা সমাকল সমান হচ্ছে সেই বদ্ধপথ দ্বারা পরিবেষ্টিত প্রবাহমাত্রা তার সঙ্গে গুণ শূন্য মাধ্যমে চৌম্বক ভেদ্যতা। এইটুকুই ছিল সূত্র। যেরকম তোমরা স্থির তড়িতে গাউসের সূত্র পড়েছিলে, যেখান থেকে আমরা একটা ক্ষেত্র সমাকল পেতাম, মনে করে দেখো, আর এরকম ক্যাপিটাল কি লিখেছে অনেকেই, তাহলে মনে করে দেখো সেখান থেকে আমরা ই বের করতে পারতাম, এরকম এখান থেকে আমরা বি বের করতে পারবো। শুধুমাত্র এদিকে আধান ছিল, এখানে আছে প্রবাহমাত্রা, আর এখানে সরে জিরো, এখানে নিয়ে জিরো। তাহলে শুধু এটা রেখা সমাকল নয়, কিন্তু এটা ক্ষেত্র সমাকল মানে সারফেস ইন্টিগ্রাল, আর এইটা হচ্ছে রেখা সমাকল কিংবা পথ সমাকল। এবারে এই যে সূত্রটা রয়েছে এখানে শর্তটা এরকমই রয়েছে, দেখো প্রবাহমাত্রা প্রতিসম হোক কি প্রতিসম না হোক সবার ক্ষেত্রেই কিন্তু অ্যাম্পিয়ারের সূত্র প্রযোজ্য। কিন্তু যেরকম এখানে আমরা গাউসীয় তল কল্পনা করতে বাধ্য ছিলাম, কিংবা গাউসীয় তল যদি কল্পনা না হতে পারে তাহলে কিন্তু ক্যালকুলেশন করা যেত না স্থির তড়িতে, তড়িৎ ক্ষেত্রের ক্ষেত্রে। একইভাবে এখানে যে আমরা লুপ কিংবা বদ্ধপথটা কল্পনা করি, সাপোজ আমি এটা একটা পরিবাহী তার এর জন্য বের করবো, তাহলে আমাকে একটা বৃত্তাকার লুপ কল্পনা করে সুবিধা হবে, যাতে করে ক্যালকুলেশনে সহজ হয়। এই যে লুপটাকে যেরকম এখানে গাউসীয় তল বলা হতো, এইখানে এই লুপটাকে বলা হয় অ্যাম্পিয়ারিয়ান লুপ, যেহেতু অ্যাম্পিয়ারের সূত্র থেকে। যেমন এখানে গাউসের জন্য ছিল, মনে করে দেখো গাউসের ল, তাই ছিল গাউসীয় তল। এইখানে যে লুপটা আমরা কল্পনা করব সেটা হচ্ছে অ্যাম্পিয়ারিয়ান লুপ, এটা তোমরা মাথায় রাখবে। এই সূত্রের প্রয়োগ আমি একটু বলি। যদি কোনো পরিবাহী ধরো বদ্ধপথ আছে কিন্তু তার মধ্যে কোনো প্রবাহমাত্রা নেই, তখন কিন্তু কন্ট্রিবিউশন জিরো, মানে ডান পক্ষ তখন শূন্য। আমি ছোট্ট একটা উদাহরণ দিই। সাপোজ এইরকম একটা আছে কোথাও, এর নাম হয়তো আমি দিলাম x1, এর নাম দিলাম সাপোজ x2, x3। আমি তিন রকমের কেস আলোচনা করছি। এইখানে ধরো সাপোজ একটা কারেন্ট I আছে, এখানে কিছু নেই, তাহলে এর ক্ষেত্রে যখন এই সূত্রটা লাগাবো আমি, তখন কি আসছে? B dot dl equals to mu naught I। কোনো অসুবিধা নেই, যেহেতু কারেন্ট রয়েছে এর মধ্যে পরিবেষ্টিত, ঠিক আছে, মানে আবদ্ধ রয়েছে কারেন্ট। যেটা এই ক্ষেত্রে দেখো কোনো কারেন্ট নেই, সাপোজ কারেন্ট এই দিক দিয়ে গেছে, এই দিক দিয়ে গেছে, তাহলে এর মধ্যে তো নয়, তাহলে কন্ট্রিবিউশন নেই। অনেক সময় যেন সূত্রটা অনেকে কি করে এখানকার ENC লেখে, ENC মানে কি? এনক্লোজড। তাহলে এখানে আমরা কি লিখতে পারি না B dot dl equals to mu naught into শূন্য, তাহলে দেখো শূন্য হয়ে যাচ্ছে। তাহলে এটা একটা ব্যাপার। এরকম কোনো কেস হতে পারে যেখানে কন্ট্রিবিউশন হয়তো এরকম আছে, মানে কি অনেকগুলো প্রবাহমাত্রা একসঙ্গে রয়েছে। এবারে প্রবাহমাত্রা তো ভেক্টর রাশি নয়, সে স্কেলার রাশি। তার মানে
নরমাল যেরকম আমাদের যোগ বিয়োগের যে নিয়ম রয়েছে সেই নিয়ম প্রয়োগ করলেই হবে। কিরকম? দেখো এই ক্ষেত্রে যদি আমি এগুলোকে আই বলি, তাহলে দেখো বি ডট ডিএল সমান কত না মিউ নট আই। তাহলে বি ডট ডিএল ইকুয়ালস টু মিউ নট আই। এবার দেখো ডান পক্ষে কি হচ্ছে, মিউ নট আই প্রথম ক্ষেত্রে মানে উপরের দিকে রয়েছে, তাহলে আই নিচের দিকে তাহলে কত মাইনাস, পরের দিকে প্লাস, তারপরের দিকে প্লাস। তাহলে লক্ষ্য করে দেখো একটা কেটে যাচ্ছে একটা, তাহলে পড়ে থাকছে মিউ নট আই একটা 2। তার মানে এই সংখ্যাগুলো পরিবর্তন হতে পারে এই প্রবাহমাত্রা অভিমুখ কিংবা এই প্রবাহমাত্রা যে কোন দিকে যাচ্ছে সেটাকে সাম করতে হবে। সবগুলো প্লাস নয়, কিন্তু যেগুলো আপওয়ার্ড আছে সেগুলো যদি পজিটিভ, তাহলে এগুলো যেগুলো ডাউনওয়ার্ড রয়েছে সেটাকে আমাদেরকে নেগেটিভ ধরতে হবে। তো এটা মাথায় তোমাদেরকে রাখতে হবে। তাহলে অ্যাম্পিয়ারের সূত্র প্রয়োগ করার সময় মাথায় রাখতে হবে আমাদের কি, যে কোন প্রবাহমাত্রা সেই লুপ দ্বারা পরিবেষ্টিত হয়ে আছে কিনা, এটা তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে। এইবার আমরা এই অ্যাম্পিয়ারের সূত্রের একটা প্রয়োগ আলোচনা করি। সেই আলোচনাটা এই সূত্রের উপরেই ভিত্তি করে হবে, একেবারে সহজ। সেটা হচ্ছে কি না, আমরা ধরো একটা সোজা এরকম পরিবাহী রয়েছে, মানে রিজু পরিবাহী হয়, একটা পরিবাহী রয়েছে। এর জন্য এর মধ্যে দিয়ে যে আই পরিমাণে যে প্রবাহমাত্রা যাচ্ছে, এই প্রবাহমাত্রা যাওয়ার জন্য যে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হচ্ছে তার ক্যালকুলেশন, সেটা কিন্তু আমরা বায়োসাভার্ট সূত্রের সাহায্যে করেছি। এবারে বায়োসাভার্ট সূত্র প্রয়োগ না করে যদি আমরা এই অ্যাম্পিয়ারের সার্কিটাল ল কিংবা বদ্ধপথের সূত্র যদি হয়, এইটা যদি প্রয়োগ করি তখন কি দাঁড়াবে না, দেখো আমাদের প্রথমত কি, যেরকম সেখানে গাউসীয় তরঙ্গ কল্পনা করতাম তড়িৎ ক্ষেত্রে, এই ক্ষেত্রে আমাদের কি কল্পনা করতে হবে, একটা অ্যাম্পিয়ারের লুপ। সেই লুপটা সাপোজ এই ক্ষেত্রে আমাদের বৃত্তাকার ধরাটাই সুবিধাজনক। এবারে বৃত্তাকার হচ্ছে কেন না, এইখান থেকে হয়তো আর ডিসটেন্সে বের করতে বলেছে, ঠিক আছে। সেই বিন্দুর নাম হয়তো আমি পি দিলাম, এটা হয়তো ও দিলাম, সেন্টারটা। এবারে বুঝতেই পারছো এই আরটাই তখন তার ব্যাসার্ধ, সেই ডিসটেন্সে বের করতে বলেছে। যে ডিসটেন্সে বের করতে বলেছে আমরা সেই ডিসটেন্সে আমরা একটা বৃত্তাকার লুপ কল্পনা করলাম, যেটা হচ্ছে অ্যাম্পিয়ারের লুপ। এবারে আমাদের সূত্র কি ছিল না, বি ডট ডিএল ইকুয়ালস টু মিউ নট আই। এবারে প্রবাহমাত্রা আই তো রয়েছে। এবারে এখানে দেখো বি ডট ডিএল, ডিএল আমি যেখানেই ডিএল ধরি না, মানে এখানে সেখানে যেখানেই ধরে না কেন, ভেবে দেখো যে বরাবর আমি যদি ম্যাক্সওয়েলের cos2 নিয়ম লাগাই, বি আর ডিএল এর মধ্যে কোণ কিন্তু 0 ডিগ্রি থাকছে। কি করে বুঝলাম না, দেখো এইগুলোই হচ্ছে ডিএল কিংবা ডেল এল, যা খুশি বলতে পারো। এই ডিএল এবং ডেল এল যেটা রয়েছে এবং বি যেটা রয়েছে সে সব সময় কিন্তু পরস্পরের সমান্তরাল, আমি যেখানেই ধরি না কেন। তো সমান্তরাল মানে কত, থিটা ইকুয়ালস টু 0 ডিগ্রি। তাহলে এখানে কত আসবে, বি ডিএল cos 0 ডিগ্রি ইকুয়ালস টু মিউ নট আই। তাহলে বি কত হবে না, মিউ নট আই বাই ডিএল। ডিএল মানে কত, সার্কামফারেন্স, পরিধি কত না 2 পাই আর। এইখানে আমরা লক্ষ্য করে দেখো এই যে মিউ নট আই বাই 2 পাই আর, এইটাই কিন্তু হচ্ছে আমাদের ওই ফর্মুলা যেটা আমরা প্রুফ করি যে বি এর এক্সপ্রেশন কত, মিউ নট, তোমাদের বইতে কেমন আছে বলো তো, তোমাদের বইতে কি এখানে 4 পাই আকারে সাজানো আছে, মানে এইভাবে লেখা আছে তোমাদের বইতে, মানে বইগুলোতে এরকমই থাকে। এই যে মিউ নট, এইখানে একটা 2 এখানে একটা 2 যদি করা হয় তাহলে কত আসবে 2i বাই r। ওই জন্য তোমাদের বইতে মিউ নট 4 পাই মানে বায়োসাভার্ট সূত্রের সাথে সামঞ্জস্য রাখার জন্য এইভাবে করেছি, কিন্তু এটাও কোনো ভুল নয়, এটা একদমই ঠিক। শুধু উপর নিচে দুই দিয়ে গুণ করলে তোমরা এক্সপ্রেশনটা পেয়ে যাবে। যদি এবারে এটা ধরো যদি বলা হয় যে না তোমাদের এখানে এই যে এক্সপ্রেশনটা বের করেছো এখান থেকে তোমাদেরকে সিজিএস ফরম্যাটে করতে হবে, তখন কি করবে, এই মিউ নটের জায়গায় তোমরা কি করবে 4 পাই বসিয়ে দেবে আর বি এর জায়গায় h বসিয়ে দেবে, তাহলেই কিন্তু হয়ে যাবে। তাহলে এই ভিডিওতে আমি এখানেই স্টপ করছি। আমরা নেক্সট ভিডিওতে এই অ্যাম্পিয়ার চক্রীয় সূত্রের অনেকগুলো অ্যাপ্লিকেশন রয়েছে, তার মধ্যে আমরা সলিনয়েড থেকে শুরু করব। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টিল দেন বাই।